সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন আমাদের চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আমরা নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজকেও আমরা দুজন সম্মানিত অতিথির সাথে এক টেবিলে বসেছি আলোচনার জন্য। আজকে আমাদের চলমানের বিষয় হচ্ছে সময়ের মুখোমুখি। মুখোমুখি হওয়া মানে নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করানো, মানে আয়নার সামনে দাঁড় করানো। আয়নার সামনে যখন আমরা দাঁড়াই তখন অর্জন বিসর্জন তেমনি একই সাথে অব্যক্ত গল্পগুলো স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে, এবং এখানে যা আমাদের মুখোমুখি দাঁড় করায় তা হলো অতীতের শিক্ষা, বর্তমানের মুহূর্ত এবং ভবিষ্যতের সম্ভাবনা। আমরা এই বিষয়গুলোকেই প্রাধান্য দিয়ে আজকের আলোচনা করব। আমাদের সাথে আজকে দুজন সম্মানিত অতিথি আছেন। আমার ডান পাশে প্রথমে আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার পাশেই আছেন রাজনীতির একটি উজ্জ্বল মুখ ডাক্তার তাজনুবা জাবিন, একজন রাজনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত। আমাদের এই চলমান আপনারা ইউটিউবে সরাসরি দেখতে পাচ্ছেন এখন, নেক্সাস টেলিভিশন লাইভে, এবং ফেসবুকে সরাসরি আমাদের যে পেজটি আছে তা হলো নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আমরা এই আলোচনা এই দুটো জায়গাতে সরাসরি সম্প্রচার করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি প্রথমেই যাব ডাক্তার তাজনুবা জাবিনের কাছে। সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে এই তিনটা পর্ব, অতীতের শিক্ষা, বর্তমানের মুহূর্ত, ভবিষ্যতের সম্ভাবনা, রাজনীতিবিদ হিসেবে কেমন দেখছেন? ধন্যবাদ মনি আপা এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি অতীত বলতে আসলে তো বিশাল অতীত আমাদের বাংলাদেশের রাজনীতির, এবং 5 আগস্ট পরবর্তী যদি বলি, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, যেহেতু জাতীয় নির্বাচন হয়ে গেছে আমি আগে পরের হিসাবটাই বলতে চাই। জুলাইয়ের পরে আমরা যেরকম সব মহল, মানে ফ্যাসিবাদ বিরোধী সব গোষ্ঠী, আমরা যেরকম সাধারণ মানুষ, সব অরাজনৈতিক গোষ্ঠীও যেরকম আশা করেছিলাম যে একটা নতুন গণতান্ত্রিক শক্তি এই জুলাইয়ের থেকে বের হবে, সেটা হয় নাই। এটা হচ্ছে প্রথম ধাক্কা, আর সেটা আমাদের ব্যর্থতার জন্যই হয় না। আমরা বলতে আমি আসলে জুলাইয়ের শক্তিটাকেই, পুরাটাকেই আমি বলি সামষ্টিক অর্থে। মানে সেটা কি শুধু এনসিপি কে কেন্দ্র করে? এনসিপি বাইরে তো জুলাই ছিল না, আসলে এনসিপি তখন ছিল না, বৈষম্য বিরোধী এনসিপি কিন্তু তখন ছিল না। হ্যাঁ, এনসিপি অনেক পরে হয়েছে, এখন এনসিপি প্রাসঙ্গিক। আপনি যদি জুলাইয়ের দিনগুলোর কথা মনে করেন, তখন কিন্তু সবাই এক ছিল। ওই সাইডে আওয়ামী লীগ, এই পাশে হচ্ছে পুরো বাংলাদেশের এই এন্টি আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বিরোধী যে গোষ্ঠীটা, সেটা যে ব্যানারেই হোক। সো আমাদের কাছে মনে হয়েছে যে এর পরে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, মানুষের যে স্বপ্ন ছিল, যে মানুষ হিসেবে যে মানুষের অধিকার, সে ৭১-এর পরে যেটা হয় নাই সেটা এবার হবে, এটার ধারাবাহিকতাই তো ২৪ আসলো। সো ওই জায়গাটাতে আমরা সবাই ব্যর্থ। এখন এখানে আমি আলাদা করে কোনো একে ওকে বলবো না, এটা আমরা পুরাটাই, আমরা যারা স্বপ্নটা দেখেছিলাম, মানুষকে দেখিয়েছিলাম, আমরা সবাই ব্যর্থ। ব্যর্থতাকে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন? কি মানদণ্ড? নির্বাচনে যদি আপনি বলেন, নির্বাচনে আপনি দেখেন সে ঘুরে, এই বক্তব্যটা আমি অনেকবার দিয়েছি, দুইটাই আমাদের ব্যালট বক্স, একটা ইসলামপন্থী আরেকটা আপনার সেকুলার, সেই ব্যাক টু প্যাভিলিয়নের মতো। এখানে যে আরেকটা থার্ড ব্যালট বক্স, যেটা এই দুটোর ঊর্ধ্বে উঠে হওয়ার কথা ছিল, সেটা আমরা রাখতে পারি নাই। এখানে আপনি শুধু এনসিপি, এটা এনসিপির কথা আপনি ভুলে যান, কারণ এনসিপি অনেক পরে হয়েছে। জুলাই থেকে বের হয়ে আসা একটা অংশ হয়তো এনসিপি যারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার বাইরেও কিন্তু আমরাও অনেকেই এখানে ছিলাম, ইনভলভ ছিলাম, আমরাও ইকুয়ালি ব্যর্থ হয়েছি। সো আরেকটা হচ্ছে নির্বাচনে পুরনো সংস্কৃতি, পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো দলের, পুরনো রাজনীতির চেহারার জয় জয়কার, সেই একই আমি এই নির্বাচনে জুলাইকে খুঁজে পাই না। এবং নির্বাচনের পরে কিছু জনপ্রিয় কাজ আমরা সরকার থেকে দেখছি, গাড়ি নিচ্ছে না, সাধারণ চেয়ারে বসছে, মেট্রো রেলে চড়ছে, তারপর আজকে ভূমিমন্ত্রী হঠাৎ করে অফিসে গেছে, কিছু জনপ্রিয় কাজ। কিন্তু এগুলো দিয়ে আসলে আমাদের সব বড় সমস্যাগুলোতে আমরা যাব, কিন্তু তার আগে আমি একটু এক লাইনে শেষ করি। সো যে আপনি 3 ভাগে বললেন, নির্বাচনের পরে আগে যে হতাশাটা,
মূল হতাশার জায়গাটা হচ্ছে নতুন কিছু আর হলো না, পুরনো নিয়মেই সব চলছে। প্রতারিত বোধ করছেন? প্রতারিত আমি একা না, আমার তো মনে হয় আমরা তিনজনই একই টেবিলে এই আমরা এই ব্যাপারটাতে এই ব্যাপারটা নিয়ে, ব্যাপারটাতে। হ্যাঁ, এবং আরেকটা যেটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দলীয়ভাবে আবার রদবদল হচ্ছে এবং বলছে যে আরো বলিষ্ঠভাবে নেতৃত্ব দেওয়ার জন্য বা প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য হচ্ছে, কিন্তু আমরা সবাই জানি এগুলো সব আবার দলীয় নিয়োগ হচ্ছে। না ঠিক আছে, মানে সেটা নিয়ে আজকে ধরেন ওই আলাপে আমরা যাব, যেমন নাহিদ ইসলামও প্রশাসনিক নানা দপ্তরে দলীয়করণ হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলেছেন আজকে, আমরা ওই আলাপে যাব। কিন্তু আমরা একটু ফিরে আসব নীলোফার চৌধুরী মনিয়াপার কাছে। মনিয়াপা, সময়ের আয়নায় দাঁড়িয়ে নিজেকে কেমন দেখছেন? একটা দীর্ঘ রাজনৈতিক লড়াই করে আপনি এখানে এসেছেন, এই পর্যন্ত আছেন, এবং যেই সময়টাতে লড়াই ছিল সেই সময়টাতে মিডিয়াতে যে কয়েকজন জাতীয়তাবাদী দলের সবচেয়ে সক্রিয় মুখ ছিল, যারা কন্টিনিউয়াসলি প্রতিবাদ করে গেছে, তার ভিতরে আপনি একজন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ আলোচক জাবিনকে আমার শুভেচ্ছা। দেখেন, আমি যখন চিন্তা করি দুই রকমভাবে সময়ের মুখোমুখি। একটা, যখন আমি চিন্তা করি যে আমি আমার সবটুকু ভালোটুকু এই দেশের জন্য দিয়েছি, এই দেশটার ভালো কিছু হওয়ার জন্য, ধরেন এক চিমটি, আমার কাছে এটা অনেক, রাষ্ট্রের কাছে এক চিমটি হলেও হতেও পারে, বাট আমি চেষ্টা করেছি, ট্রাই করেছি, তখন আমার ভালো লাগে, ওইটুকু আমি একটু তৃপ্তি পাই। আমি গড্ডালিকা প্রবাহে গা ভাসাইনি, এটা আমার শান্তির জায়গা। কিন্তু আমি যখন এই দেশের সঙ্গে, এই দেশের কালচারের সাথে, বহুদিনের কালচার ফ্যাসিস্ট, তারপরের যে কালচারটা এসেছিল, আমরা ভেবেছিলাম যে তারা কিছু কিছু বীজ রোপণ করে যাবে, যে বীজটাকে আমরা পানি ঢেলে, বা আমাদের সাথে আরও যারা আছে তারা পানি ঢেলে আমরা গাছেও রূপান্তরিত করব, ফলবান বৃক্ষে রূপান্তরিত করব। তারা কোনো বীজই রূপান্তরিত করে যায় না, বপন করে যায় নাই। তো তারা কোনো বীজ বপন করে যায় না, এটা একটা জিনিস। তারা বীজের মধ্যে বীজ ঢেলে গেছে, এটা একটা জিনিস। খুবই চমৎকার বলেছেন। বীজ ঢেলে গেছে। আমার বীজটা যদি কাজে না করে, বাংলাদেশে এটাই কিন্তু সিস্টেম লসের প্রধান কারণ। আমার বীজটাই এখন কাজ করছে না, সেই বীজটা কাজ করার জন্য আমাকে আবার বীজ উৎপাদন করতে হবে, তারপর আমাকে সংরক্ষণ করতে হবে, তারপর আমাকে বপন করতে হবে, তারপরে আমি দেখভাল করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে। এই জায়গাটায় প্রতি সরকার চেঞ্জ হয়, আর এটা কিন্তু নতুন করে বপিত হয়, যে কারণে আমরা ওই তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো আমরা 3 পা উপরে উঠি তো 4 পা নিচে নামি। এখানে একটা প্রশ্ন, যে রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়, একজন রাজনীতিবিদের ধরেন এত দীর্ঘ সংগ্রামের পরে তার অর্জনগুলো কোথায় সে দেখতে পায়? একজন রাজনীতিবিদ হিসেবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আসলে এই দেশে নাই, কালচারে এখন একদমই নাই। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে আপনি জানতে পারতেন সে কতটুকু ভালো করেছে, কতটুকু মন্দ করেছে। বা আরেকটা, যদি প্রতিনিধি দাঁড়ানো থাকতো যে তুমি যা বলছো সেটা অসত্য, সত্য না, তার মানে হচ্ছে এটা বলার জন্য দলগুলোর ভিতরেই মানে এই 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 চর্চা বা অনুশীলন কি আছে দলগুলোর ভিতরে? বড় দল, যেমন আপনি একটা অনেক বড় দলের, আমি যেই দলটি আপনি ছাড়েননি, কখনোই যেই দলের হাত আপনি ছাড়েননি, দলগুলোর ভিতরে তেমন চর্চা না থাকলেও দলে একটা জিনিস আপনাকে তাড়িয়েও দিচ্ছে না, আপনাকে রেখে দিচ্ছে, তাড়িয়েও দিচ্ছে না, আপনার সম্পদটুকু, আপনার রস কষ নিগড়ে নিচ্ছে, বাট আপনার বিপদে ওইভাবে পাশে থাকছে না। এটা কিন্তু দলের দোষ না, তার চেয়ে বেশি সময়ের দোষ। সময় এই জায়গাটা শেখায়নি। সময় যদি শেখাতো তাহলে আমরা ফ্যাসিস্ট বলি, যাই বলি, ফ্যাসিস্ট কিন্তু ফ্যাসিস্ট হতে পারতো না। ফ্যাসিস্ট যদি চিন্তা করতো যে আমাকে টুমোরো সময়ের মুখোমুখি দাঁড়াতে হবে, আয়নার সামনে আমি নিজেকে দেখার সময়টুকু রাখতে হবে, আমি যদি প্রতিদিন আমি দর্পণে চোখ না রাখি, মূল্যায়ন করার যে প্রক্রিয়া, সেই জায়গাটাতে আপনি কি সমস্যা দেখেন? আমি মূল্যায়নের প্রক্রিয়াতে সমস্যা দেখি, বীজ বপনের প্রক্রিয়াতে সমস্যা দেখি। এই কারণে আমি যদি আপেল গাছ না লাগিয়ে তেঁতুল গাছ লাগাই,
ভুলবশত যদি লাগাই তাহলে আমি সময় থাকতে ওটাকে চেঞ্জ করতে পারবো। আর যদি আমি বুঝে শুনে অথবা ভুল করে না দেখার ভান করি, ভুল করলাম আবার দেখলামও না, খুঁজে নিলাম না, তাতে কি হবে? ওই গাছটা একদিন ফলবান বৃক্ষ হবে, সেখানে কিন্তু আপেলের বদলে ঝোঁকা ঝোঁকা তেঁতুল হবে। তার মানে হচ্ছে কি আমরা যে একটা নতুন বাংলাদেশের কথা ভাবছিলাম, একটা নতুন বন্দোবস্তের কথা ভাবছিলাম, আসলে এটা বাইরেই থেকে গেল, এটা দলের ভেতরেও তাহলে চর্চাটা হচ্ছে না। দলের ভেতরে হবে। এখন যেটা শুরু হয়েছে, লাইক আমি ত্রয়োদশ সংসদ নিয়ে কথা বলছি, এখন ত্রয়োদশ সংসদে যে অবস্থাটা আমরা দেখলাম, যে সংসদ ইলেকশন নির্বাচন হওয়ার পরে তারা যেভাবে শপথ নিলেন, শপথের পরে যেভাবে কাজ করলেন, একজন মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে গাড়ির বহর ছেটে দিলেন। ওগুলো ঠিক আছে, কিন্তু আমি এটা বলি, আপনার নিজেকে নিজের সামনে দাঁড়া করতে চাই যে আপনি কি ধরেন এত দীর্ঘ লড়াইয়ের পরে ধরেন মানে এমনিতে মানে এই যে জুলাই সনদেও আছে 9% নারীও থাকতে হবে, আপনি যে নারীও, আপনি তো আসলে এর আগে জিতেছেন শুধু নারী হিসেবে না। আমি আসলে না, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, আমি অথবা আমার সহ আলোচক, আমি ওইটা বলছি না। আমি যদি এখন নেগেটিভই শুধু বলি, তাহলে নেগেটিভ থেকে নেগেটিভের লাভাই উদ্গীরণ হয়, ভালো কিছু আমি পাচ্ছি না। আমি আমার দুঃখ আছে, সুখ আছে, বেদনা আছে, যতটুকু আমি পেয়েছি তাতে বেদনা ভরা, সেটা আছে। আজকের এই দিনে যদি আমি এটা বলতে যাই, আমি কিন্তু আমার ডেমোক্রেসির যে বিউটি থাকে, বিউটি অফ ডেমোক্রেসি, সেটা আবার আমি নষ্টের দিকে ধাবিত করছি। কারণ আমার সমালোচনা করবেন না, আমার জাতিগত, আমি আবারও বলছি, দলকে সমালোচনা করবেন না, আমি দলের কথা বলছি, দলের সাথে আমি জাতির কথা বলছি। জাতিগত আমার মাইন্ডসেট তৈরি হয় নাই, তৈরি হয় না। আপনি যেটা নিয়ে কথা বলছেন 9%, 10% অথবা 15% অথবা 5%, সংরক্ষিত আসনেরও ব্যাপারগুলো অথবা 5%, আপনার ওই মাইন্ডসেটটাই তৈরি হয় নাই। আপনার মাইন্ডসেট যদি তৈরি না হয়, আমার সঙ্গে কথা বলার সময় সব ঠিক আছে, আপনি যখন বিপদে পড়লেন আমাকে আপনি মিছিলের সম্মুখভাগে দিয়ে দিলেন, আমি গদগদ হলাম, বিগলিত হলাম যে আপনি বড় নেতা, আপনি আমাকে সামনে দিয়েছেন, কিন্তু আমি যেই দিন বুঝলাম যে আপনি আপনাকে সেভ করার জন্য আমাকে সামনে দিয়েছিলেন, আপনার প্রতি যে শ্রদ্ধা বোধটা সেটা কিন্তু আমার কমে যাবে। সেখানে কিন্তু আপনি ওই ডেমোক্রেসিতে বিউটি পাবেন না। তাহলে কি আপনি মনে করেন যে ডাক্তার তাজনুবা জাবিন উনি কিন্তু ওনার দলে উনি কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েই ওনার একটা মানে নতুন অবস্থানের দিকে উনি এগিয়ে গেছেন? আমি এই জায়গাটাকে স্যালুট করি, একদম লাস্ট পজিশনটা আমি বললাম, কারণ যে কাজটা আমি আমার ওই বয়সে পারি নাই, সে কাজটা তারা তাদের ওই বয়সে করে দেখিয়েছে। তো তারা করে দেখিয়েছে, আমি বলবো এই মেয়েগুলোকে তারা যেন মাঠ না ছাড়ে, কারণ আমরা তো একদিন চলে যাব, আমাদের পরে তারা আসবে, তারা যেন মাঠটা না ছাড়ে। তারা এই মাঠ থেকে তারা অনেক কিছু পাবে এবং ছোটখাটো লোভগুলোকে যেন তারা সম্বরণ করে। আচ্ছা, আমরা একটু ডাক্তার তাজনুবা জাবিনের কাছে যাই। আপনার কি মনে হয়, যেমন ধরেন আপনার যে বেদনা সময়ের মুখোমুখি দাঁড়িয়ে, মানে মনি আপারও আমরা উনি না বললে আমরা বুঝতে পারি যে সেই একই বেদনা আছে, উনিও নির্বাচনে যেতে পারেননি, সেখানে আপনার একটা আলাদা অবস্থান হয়েছে, মনি আপার একটা আলাদা অবস্থান হয়েছে। আপনার কি মনে হয় যে আপনার দলের থেকে যাওয়া উচিত ছিল, নির্বাচন করা উচিত ছিল, না এখন যেটা করেছেন সেটাই ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা আমি আসলে এভাবে দেই যে আমার কোনো ডিসিশন মানে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক বা ভুল ছিল কিনা আমি জানি না, আমি শুধু এতটুকু জানি যে আমার কোনো সিদ্ধান্তের জন্য আমাকে সামনে পস্তাতে হবে না, মানে আই উইল নট রিগ্রেট ফর টেকিং দ্য ডিসিশনস আই হ্যাড টেকেন। আরেকটা হচ্ছে বেদনার কথা আপনি যেটা বলছেন, এই বেদনাটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মনে আপারও এটা ব্যক্তিগত বেদনা না, এটা ইটস নট পার্সোনাল লস, এটা হচ্ছে আসলে এই যে পরিবর্তন, এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, আপনি আমার জায়গায় XYZ যেই থাকুক, আমরা বেশ মানে 6-7টা নতুন মেয়ে একদম 7 ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে আমাদের পুরো একটা জায়গায় কমন ছিল যে এই রাজনীতিতে আসার, যে আমাদের এই পরিবর্তনটা করার, মানে দেশপ্রেমটাই মূল ছিল। আমি এদের সবাইকে ব্যক্তিগতভাবে জেনেই কথাটা বলছি। সো এই লসটা আসলে জাতীয় লস,
মানে এই বেদনাটা আসলে ন্যাশনাল একটা লস বলে আমি মনে করি। কারণ একটু আগে যেটা বলছিলাম যে এটা শুধু আমাদের ব্যর্থতা যখন বলি, আপনি জুলাই আগস্টে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম, সংগঠন, বাম দল, অরাজনৈতিক সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু ব্যর্থ এই জায়গায় বিএনপিও কিন্তু নতুন কোনো কিছু আনতে পারে নাই, জামাতও নতুন কোনো কিছু আনতে পারে নাই, ওই পুরনো ধারাই তারা কিন্তু আছে। সো এই ব্যর্থতাটা, এবং আমরা তো আরও আমাদেরটাও আমি এগ্রি করি। হ্যাঁ জাবিন, আমরা ফেরত আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নেব। কিন্তু বিরতির পরে আমি যেখানে বেশি গুরুত্ব দিয়ে ফেরত আসতে চাই সেটা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেমন আপনার দল যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর থেকে নিয়েছে। আসলে এই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো শেষ পর্যন্ত আসলে আমাদেরকে যেই জায়গায় আমরা পৌঁছতে চাই, যেই জন্য একটি আন্দোলন হলো যে একটি নতুন বাংলাদেশ হবে, সেইখানে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো বা ভোটের পদ্ধতিগুলো আসলে আমাদের পৌঁছতে দেবে কিনা বা আমরা পারবো কিনা, এই প্রশ্নটা নিয়েই আমরা ফিরে আসব একটা ছোট্ট বিরতির পর। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার আমাদের চলমানে। আমরা যেখানে ছিলাম আমাদের প্রশ্ন নিয়ে, যে গণতান্ত্রিক কথার যে চর্চা, সেই চর্চা আসলে মানে সবাই করতে পারে কিনা বা তার জন্য আমরা উপযুক্ত হয়ে উঠছি কিনা, এবং তার ভিতর থেকে আমাদের যে সম্মানিত অতিথি ডাক্তার তাজনুমা জাবিন যে কথা বললেন, যে 7 জন নারী 7টি মুখ, তারা যেই প্রতিবাদগুলো করলেন কিন্তু একটি বৃহত্তর ভোটের ভেতর থেকে সেটা হারিয়ে গেল, কিন্তু তাতে আসলে নতুন বাংলাদেশে কি পথ হারালো। আমি প্রথমেই এই বিষয়টা নিয়ে আলোকপাত করতে বলবো মনি আপাকে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর থেকেই আসলে ভোট কি আসলে সব কিছুকে মানে নির্ধারণ করতে পারেন কিনা, নাকি শেষ পর্যন্ত গণতন্ত্র পথ হারায়? মাঝে মাঝে পথ হারায়। সব কিছু বাংলাদেশের অন্তত পক্ষে, যে দেশের অর্ধেকের প্রায় বেশি শিক্ষিত না, ওই অর্থে নাম দস্তখত জানা বা 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত পড়া, বা শিক্ষা কবে পুঁথিগত বিদ্যা পড়েছিল তার কাছে দিয়ে ধারে কাছে না যাওয়া, এই যে সচেতন না, শিক্ষিত না, সচেতন না, সেই দেশে এটা হতে পারে, সেই দেশে বিপথে যেতে পারে গণতন্ত্র। একই সন্দেহ সক্রেটিসও প্রকাশ করেছিল। তো আমরা মানে জাবিনের কাছে যাব, যে আপনারা যে 7 জন নারী যে উজ্জ্বল 7টি মুখ যারা এইটার প্রতিবাদ করলেন, কিন্তু সংখ্যার দিক থেকে কম, কিন্তু এই উজ্জ্বল 7টি মুখ তো খুবই গুরুত্বপূর্ণ। এখন রাজনীতিতে যে পার্সোনালিটির যে একটা বিষয় আছে, ব্যক্তিত্বের যে বিষয় আছে, সেইটা খুব গুরুত্বপূর্ণ হবে নাকি সবসময় সংখ্যাটাই গুরুত্বপূর্ণ হবে? দুটোই। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতির যে দৈন্য অবস্থা, এখানে আসলে সংখ্যাটাও গুরুত্বপূর্ণ, এবং এজন্যই আমরা এই পার্সেন্টেজ নিয়ে এত দর কষাকষি এবং এত কিছু করি। এবং কিন্তু সংখ্যাটা যদি রাজনৈতিকভাবে মোটিভেটেড হয় তখন আপনি কি করবেন? সেটা সেভাবেই তো আসলে করে রাখা হয়েছে, ওটা তো আপনার নিয়মের পরিবর্তন, ওটার জন্যই তো আমরা সংস্কারের কথা বলি। যেটা বললাম না যে বিএনপিও নতুন কিছু দিতে পারেনি, জামাতও নতুন কিছু দিতে পারেনি, এনসিপিও নতুন কিছু দিতে পারেনি, সেটাই আমি বললাম যে নতুন পক্ষরও আমরা কিছু দিতে পারি। এখানে দেখেন, আপনি একটু আমি বলি, আমরা যখন অনুষ্ঠানের আগে কথা বলছিলাম যে আপনিও জুলাইয়ে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছিলেন, আমরা যারা প্রত্যেকেই জুলাইয়ে অংশ নিয়েছি এবং জুলাইয়ের পরে আমাদের যাদের দেশ নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল, আমরা প্রত্যেকেই ব্যর্থ, আমাদের নিজেদের জায়গা থেকে ব্যর্থ। আমি ব্যাপারটাকে এভাবেই দেখি। কেন দেখি? আপনার মনে হতে পারে যে আমি এনসিপিকে বাঁচিয়ে দেওয়ার জন্য এই কথাটা বলছি। এনসিপি অনেক পরে হয়েছে। এনসিপি জুলাইয়ের একটা ছোট অংশের কয়েকজন ওখানে গিয়েছে। বিএনপির যে বা জামাতের যে তরুণরা বা যারা এই বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেছে, এবং এই যে আপনি বললেন সংখ্যা এবং গুণগত পরিবর্তনের স্বপ্ন দেখেছে, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছিলেন, আমার মনে হয় না বাংলাদেশের বিদ্যমান কোনো রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে। আপনি যে জুলাইয়ের ছোট অংশ বলছেন, যেমন ধরেন যদিও উনি ডাকসুর ভিপি, উনি একটা কথা বলেছেন যে জুলাইয়ে নিহত সকল আন্দোলনকারী দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শের সৈনিক ছিলেন। এসব কথাবার্তা আমার কাছে তার মানে হচ্ছে একটা পার্টিকুলার দল জুলাইকে তার নিজের করছে না, এটা সবাই অনেকেই করছে। এই যে আপনি যে এটা বললেন, অনেকে আর কে করতে বলেন, মানে জাতীয়তাবাদী দলকে বলেছে বা যে বড় বড় দলগুলোর কথা অবশ্যই তারা অনেক, তারা কি বলেছে যে তারাই একাই আন্দোলন করেছে? না, আপনার নিশ্চয়ই মনে আছে শুরুতে তারা এতজন শহীদ হয়েছে, তাদের অনেক
বড় বড় সংখ্যার কথা তারা বলেছিলেন। এই যে আপনি যে উক্তিটা বললেন, এরকম উক্তি বা এরকম রেটরিক বক্তব্য অসংখ্য গত 18 মাসে আছে। আমি এগুলা সম্প্রতি দেয়া এটা যতই হোক, এই যে 18 মাসেও সম্প্রতির মধ্যেই এগুলো নিয়ে না আসলে আলোচনা করাটা হচ্ছে আপনার নন ইস্যুর প্রতি মনোযোগ দেওয়া। আমরা সবাই জানি জুলাইটা সবার ছিল, এগুলো আসলে ওনার সাথে তর্ক আমার কিন্তু আপনার কি মনে হয় না যে জুলাইয়ের একটা প্রতিনিধিত্বশীল চরিত্র হিসেবে এনসিপি দাঁড়াচ্ছিল? একটা তো প্রতিনিধিত্বশীল চরিত্র হিসেবে দাঁড়াচ্ছে, সেটাকেই তো আমি ব্যর্থ বলছি। সেটা তো কিন্তু একদম সেইটা কি মানে ওনারা বলেছেন ভোটের মানে একটা ঐক্য তৈরি করেছে, কিন্তু এখন আমরা রাজনৈতিকভাবে ঐক্য দেখতে পাচ্ছি। তো মানে এইটার ভেতর থেকে আসলে অনেকগুলো জটিলতা তৈরি করে ফেলেছে বলে আপনার কিছু মনে হয় না? এটা তাদের যেহেতু আমি এখন ছেড়ে এসেছি, তাদের রাজনৈতিক কৌশল, প্রক্রিয়া, পদ্ধতি কি হবে এটা তাদের ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে এটা জুলাইয়ের সাথে যায় না। হ্যাঁ, এটা সেম কথা আপনি কিন্তু বিদ্যমান সব রাজনৈতিক এই যে আপনি দেখেন জুলাই সনদের বাস্তবায়ন না হওয়ার জন্য জুলাই অধ্যাদেশের বিরুদ্ধে সংস্কার সভাতে তারা শপথ নিলেন না, সংবিধান সংস্কার পরিষদ। তাহলে এই ব্যাপারগুলো কি জুলাইয়ের বিপক্ষে না? আমি কিন্তু বলছি যে কোনো পলিটিক্যাল অ্যাক্টরের প্রতিফলন কিন্তু এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়গুলোতে আমি দেখছি না। হাইকোর্টে তো দুটো রুলিং চলে এসেছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন এই তত্ত্বাবধায়ক সরকার, এই সময়টা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন হাসিনা এটাকে অবৈধ ঘোষণা করে, তখন কিন্তু এই ধরনের এই আইনজীবীরা রিটই করেছিল। পরে সেটা ধীরে ধীরে কিন্তু বিচারিক প্রক্রিয়াতে যায় এবং খায়রুল হক সাহেব এক সময় সেটা রায় দিয়ে সেটা বাদ দিয়ে দেন। সো প্রক্রিয়াটা কিন্তু এরকম। এই এতদিন ধরে এই যে 18 মাসে তাহলে কেউ কেন রিট করলো না, রাইট? এবং আপনার প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে, যেটা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, আপনার মেট্রো রেলের এমডি থেকে শুরু করে দুদকের কমিশনার, তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যেভাবে বিদায়, খুবই দুঃখজনক। এগুলো কিন্তু আমাদেরকে ওই পুরনো ইতিহাসের কথাই কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়। এবং বিরোধী দলকে আপনি যখন সেইটা কি আপনি ধরেন 5 আগস্টের পরে সারা বাংলাদেশই কিন্তু মানে যা ঘটেছে, মানে অন্তর্বর্তী সরকারের সময় ধরেন স্কুলের হেড টিচার হতে শুরু করে এরকম সব কিছু মপ করেই নামিয়ে দেওয়া হয়েছে একই পদ্ধতিতে। আজকে যদি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত পৌঁছই, একই চিত্র নয় কি? মানে আপনার পয়েন্টটা কি যে এই মপটার মানে মপটা আগেও ছিল, এখনো আছে? মানে আমি বলবো যে জুলাইয়ের পর থেকে যে মবের মানে রাজনীতি শুরু হয়েছে, এই মবের রাজনীতিটা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত পৌঁছেছে এবং এই মবের রাজনীতি তো কেউ দমন করেনি। ধরেন মবের রাজনীতির অধীনে তো অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, মাজার ধ্বংস হয়ে গেছে, মানুষ মত দিতে পারিনি এবং আমরা বড় বড় মানে আপনার নিউজ এজেন্সিকে মৃত মানুষকে পোড়ানো হয়েছে, তারপরে আপনার ছায়ানটের মতো প্রতিষ্ঠানকে আগুন দেওয়া হয়েছে। কিন্তু আমরা আসলে কি দেখতে পেয়েছি সেখান থেকে, কি বুঝলাম? এবং আমি যদি বলি যে সেইটার একটা কন্টিনিউয়াস চেহারাই কি এখানে এসে দাঁড়ায়নি? সেটার কন্টিনিউশনে যদি হতো তাহলে কিন্তু আমরা নির্বাচনটাও এরকম মবের দেখতাম। আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচনটা কি শান্তিপূর্ণভাবে হয়েছে, নজিরবিহীন শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা ক্যারিজমা। আমরা এটা তো আমারও প্রশ্ন, কি করে পারলো? হ্যাঁ, এইটা যদি হতো তাহলে কিন্তু আমরা নির্বাচনে, আমি তো এক্সপেক্ট করেছিলাম যে অনেক সহিংসতা হবে, অনেক দিক থেকে অনেক খবর হবে, কিচ্ছু হয় নাই। সো এটা তো আমারও প্রশ্ন, সেই একই আইন শৃঙ্খলা, সেই একই সেনাবাহিনী, সেই একই বিডিআর বিজেপি, তারা কেন এই জিনিসটা করলো? আর যেভাবে বাংলাদেশের গভর্নরকে যে প্রক্রিয়ায় এটার সাথে, মানে আপনি প্রক্রিয়াটাই বলেন, যেটাকে আমাদের অর্থমন্ত্রী স্বাভাবিক বলছেন যে দলীয় সরকার আসলে এটা স্বাভাবিক, সব জায়গায় রদবদল হবে। আমরা এখন মনি আপার কাছে জানতে চাইবো, যেটা জাবিন বলছে সেখানে কিন্তু আমরা নতুন বাংলাদেশের যে নতুন বন্দোবস্ত, আমরা কিন্তু মব সংস্কৃতি আগে এভাবে দেখিনি, এবার এসে আমরা কিন্তু এটা এইভাবে দেখছি। তাহলে কি এইটাই নতুন বাংলাদেশের বন্দোবস্ত হয়ে উঠছে, যেটা এখন ধরেন কাউকে বড় পোস্ট থেকে সরিয়ে ফেলার জন্য এই প্রক্রিয়াগুলোই কি জারি থাকবে? দেখেন, এইটা আমি মনে করি সম্পূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভীষণ ভালো। আমি তাদেরকে খুব ভালোবাসি। কেন জানেন? তাদের আপনি একটা আইন করেন, আইনটা আপনার আইনের অনুশাসনের মধ্যে ঢুকিয়ে দেন, একদম ব্র্যাকেটের মধ্যে, তারা সম্পূর্ণ সাধারণ মানুষ আইন পালন করে। আইনের যদি আপনার লুকোচুরিটা হয়, সেই লুকোচুরি যদি সরকার নেগলেক্ট করে, তাহলে কিন্তু ওটা ক্রমবর্ধমান হারে বাড়তেই থাকে।
তো আপনার যে মবটা সৃষ্টি হয়েছিল, যে মব বলে যাকে, যে এই 18 মাসে, সেটা কিন্তু সেই সরকার তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখেছে। এবং আমি একটা মিটিংয়ে ছিলাম, জাবিন ছিল না সম্ভবত, আমি ছিলাম সেইখানে। আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর উনি নিজে বলল যে এখন যারা মব বলবেন এটাকে মব বলা যাবে না, তাহলে এটা বিচারের আওতায় আসবে। মবকে মব বলা যাবে না। সেটা কবে বলেছে? নির্বাচনের 15-20 দিন আগে। হ্যাঁ, প্রেস সেক্রেটারি তো তার আগেও বলেছে, তার আগে অনেকবার বলেছে, কিন্তু একজন প্রেস সেক্রেটারি আর আপনার প্রসিকিউটর দুটো কিন্তু আলাদা জিনিস। আইন হাতে নিয়ে প্রেস সেক্রেটারির কাছে অত আইন থাকে না, সে সাধারণ আইনটা মানে, কিন্তু প্রসিকিউটরের কাছে কিন্তু আইন বিশাল ব্যাপার। সে আইন দিয়ে শেখ হাসিনার বিচার করেছে, তাহলে সে আইনের মধ্যে কেন সে 3 দিনের গণ অভ্যুত্থানকে কেন সে সমস্ত 18 মাসের মবের মধ্যে গণ অভ্যুত্থানকে নিয়ে আসছে কেন? তার মানে যারা গণ অভ্যুত্থানের বীর ছিল তারা কোনো দিন ভিলেন হবে না? আপনি আজকে যে কাজটা করবেন, ভালো কাজ করলে আপনাকে জনগণ সম্মান করবে, স্যালুট করবে। আপনি যখনই এই ভালো মানুষটা মন্দ কাজ করবেন তখন আপনাকে মানুষ ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনাকে শ্রদ্ধা করেছে বলে কখনোই কোনোদিন আমি বলি তো যে একজন মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার, বিখ্যাত ডায়লগ, কিন্তু একজন রাজাকার কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না। তো এই যে শেখাটা, এই শেখাটা তো এখানে কোনো কাজে লাগলো না, এইখানে কোনো কাজে আসছে না। যখন চিফ প্রসিকিউটর বলছে এটা যদি মানে মব বলা হয় তাহলে এটা আইনের আওতায় আসা উচিত। তা মবকে মব বলবে, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলবে, এটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে আপা, মানে যেমন জাবিনও এইমাত্র একটা কথা বললেন যে প্রশাসনের ভিতর দলীয়করণ, এবং আপনি কয়েকদিন আগে একটা শোতে বলছিলেন যে 18 মাসে গুপ্ত রাজনীতি প্রশাসন নিয়ন্ত্রণ করেছে, এই অভিযোগ আপনি তুলেছেন। তাহলে এখনো কি মানে সেই গুপ্ত রাজনীতি প্রশাসন নিয়ন্ত্রণ করছে? আপনি কি নিজেকে দিয়ে বুঝেন না? আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আপনাদের কলিগরা কিন্তু পদত্যাগ করেছে। কি বলে পদত্যাগ করেছে? আমি বলতে চাই না নির্বাচন কেমন হয়েছে, আমি বলতে চাই আপনার একজন কলিগ যখন সুনির্দিষ্ট অভিযোগ করে পদত্যাগ করে, নির্বাচনের কাজের মধ্যে নিজেকে রাখা সত্ত্বে যখন ওইখান থেকে পদত্যাগ করে, তার মানেই ডালমে কুচ কালা হে। তার মানে এখনো কি দলীয়করণ হচ্ছে? আমি এটা বলছি না, আগে চেঞ্জ করছে। আপনাকে দুই একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, আমি আপনাকে একটা প্রমাণ দিতে চাই। আমি একটা প্রমাণটা দিয়ে দিই। প্রমাণটা হলো বিএনপি আপনার কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছে। আপনি দেখেন ডক্টর জাহিদ নামে যে ছেলেটা উপদেষ্টা হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, সে কিন্তু বিএনপি করে না, সে কিন্তু মান্না ভাইয়ের দল করতো। এবং তারপরে আরেকজন তিতুমির ভাই আছেন, তিতুমির সাহেব, উনি অর্থ উপদেষ্টা হয়েছে, সে কিন্তু বিএনপি করে না। মতামত কি এটা দারুণ একটা ঘটনা ঘটেছে না? আমি সেটাই বলছি যে আমরা বিএনপি করি, আমরা ওখানে যাইনি, জাহিদ এসছে। তাহলে বিএনপি যদি দলীয়করণ সম্পূর্ণরূপে করত, জাহিদ এবং তিতুমির এই দুইজন কিন্তু বিএনপি করে না। আমি আপনাকে এক্সাম্পল সামনে তুলে ধরলাম। এটা কিন্তু সর্বোচ্চ পদ, মন্ত্রী পদমর্যাদায়, প্রতিমন্ত্রী পদমর্যাদায়। তা এইখানে এটা দেখার পরে আমি এখনো বলছি, নাম মেনশন করে বলছি যে তারা বিএনপির কোনো নেতা না, কখনো বিএনপি ওরকম করে না। আমি তো যতদিন তাদের সাথে চিনি বা আমি রাজনীতি আমি তাদের সাথে টকশো করেছি। হ্যাঁ, দলীয়করণ তো অন্য জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে। আপনি বিএনপি আপনার সব মিলে 4-5 বার 6-7 বার দেশ পরিচালনা করেছে। বিএনপি থাকা অবস্থায় বিএনপি ছাত্রদল যুবদল ছিল। ছাত্রদল যুবদলের সবাই তো আর পরবর্তীতে রাজনীতি করে নাই, অনেকেই চাকরিতে গিয়েছে। তারা তাদের মতো করে তাদের মেধা খরচ করে গিয়েছে। হতে পারে তারা বিএনপি মাইন্ডেড ছিল, হতে পারে, আমি অস্বীকার করছি না। প্রত্যেকেই আপনি যে এখানে নিরপেক্ষতার জায়গায় বসেছেন, আপনিও কিন্তু একজনকে ভোট দেন, তার মানে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ না। তো আপনি যখন করেছেন এটা অতীতকাল, আপনার বর্তমানকাল, আপনি প্রশাসক, আপনি প্রশাসনের যন্ত্র, এটাই হওয়া উচিত। এখন আপনি কখনো একটা দল করেছেন বলে কোনোদিন চাকরি করবেন না এমন তো হতে পারে না। সেটা হলো এক জিনিস। বিএনপি কখনো এই কাজগুলো পারে না বলেই আপনার বিশ্ববিদ্যালয়ে একজনকে পদায়ন করা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু আন্দোলন চলছে। সে কিন্তু অন্য দলের অন্য পদ, কয়েকদিন আগ পর্যন্ত সে বিতর্কিত পদ আপনার ক্যারি করেছে।
তারপরেও কিন্তু তাকে দেওয়ার পরে কিন্তু ওইখানেই আলোচনা সমালোচনার মধ্যে এখন সে আছে। তাহলে আপনি বলেন যে বিএনপি কিভাবে শুধুমাত্র তার দলের লোকদেরকে এখানে প্রমোট করছে? না, তার আমি মানে আপনাকে হচ্ছে যে- প্রমাণ দিয়ে দিলাম। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে দলের ভিতর যে গুপ্ত রাজনীতির যে চর্চাটা এটা চলছে, মানে এটা সেটা এটা খুব ডেঞ্জারাস জায়গায় আপনাকে হাত দিয়েছেন। এটা যে পর্যন্ত গুপ্তরা নিজেরা স্বীকার না করে, আমি আপনাকে সন্দেহ করতে পারি, আপনি আমাকে সন্দেহ আপনার করতে কাছে আমি পারেন। ফেরত আসবো একটা ছোট্ট ব্রেক নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা এই আলোচনা নিয়ে আবার ফেরত আসবো এবং আমরা তখন প্রথম শুরু করব কথা ডাক্তার তাসনুভা জাবিনের সাথে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার আমাদের চলমানের আলোচনায়, যেখানে আমরা ছিলাম আমাদের কথা নিয়ে, তা হচ্ছে দলীয়করণ এবং গুপ্ত রাজনীতি এবং প্রশাসনের নিয়ন্ত্রণ। এই বিষয়গুলো হচ্ছে এ ব্যাপারে ডাক্তার তাসনুভা জাবিন, আপনি কি মতামত দিতে চান? যে আপনিও কি মনিয়াপার মতো মনে করেন এখনো গুপ্ত রাজনীতির এই কৌশলগুলো চলছে এবং আগেও ছিল? আগে তো ছিল, যারা আগে গুপ্ত রাজনীতি করেছে তারা তো প্রকাশ্যে এসেই বলেছে যে তারা এক সময় গুপ্ত ছিল। আর কিন্তু প্রশাসন চালানোর ক্ষেত্রে 18 মাস যে একটি অন্তর্বর্তী সরকার চলেছে, অবশ্যই ছিল, অবশ্যই সেটা গত 18 মাসের প্রশাসন, যদিও সব ফোকাস, সব আলো তিনজন ছাত্র উপদেষ্টার উপরে ছিল, কিন্তু কার্যত আসলে প্রশাসন যে যতটুকু ভাগে নিতে পেরেছে, মানে প্রভাব যতটুকু বিস্তার করতে পেরেছে, বিএনপি এবং জামাতের মধ্যেই ভাগ ছিল। এবং বিভিন্ন আমলারা যখন হাসিনা পালানোর পর বা 5ই আগস্টের পর বাংলাদেশের আসলে এই আমলা নির্ভরিত আমাদের এই রাষ্ট্র বা সরকার বা গভর্নেন্সটা চলে, সো আমলারা কিন্তু যার যার মতো করে আবার নিজেদের প্রভুটা খুঁজে নিয়েছে। আমি আপনাকে একটা আজকেই পেপারে আমি দেখছিলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 5 জন সচিব নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত, যাদের বয়স 65-এর উপরে, একজনের বয়স 70 বছরও আছে। আমি এই বয়সে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অবশ্য মানে তারা নিশ্চয়ই ওই টার্মে 2001 থেকে 6-এ বা কোনো না কোনোভাবে গত 17 বছর তারা এটা থেকে দূরে ছিল, তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। আমি এই উদাহরণটা এই কারণে দিলাম যে আসলে সিস্টেমটা এরকম, মানে এখন এই দল, সো এই দলের লোকজনই সব জায়গায় থাকবে, যোগ্য হতে হবে না। আমি শুধু মেট্রো রেলের এমডির যে পরিচালক ফারুক সাহেব, ওনার কথা শুনছিলাম, উনি এটাতেই কিন্তু বিশেষজ্ঞ, এটারই ইঞ্জিনিয়ার, এবং বিভিন্ন দেশে উনি মেট্রো রেলের উপরই কাজ করেছেন, মানে উনি স্পেসিফিক্যালি এটার স্পেশালাইজেশন। তো ওনাকে কিন্তু আমরা রাখতে পারলাম না। সো এখানে আসলে দক্ষ, যোগ্য উপরে, কিন্তু বড় হচ্ছে দলীয়। তা না হলে আপনার 4 জন সচিব আপনি নিয়োগ দিচ্ছেন, আপনার বয়সটা দেখে আপনার কিন্তু কমন সেন্সে বোঝা কথা যে এটা ওই টার্মে ছিল, এখন আবার এই বিএনপির টার্মে আবার তারা ফিরে এসেছে। এটা আমাদের সিস্টেমটাই এরকম যে আমার দল সরকার গঠন করবে, প্রত্যেকটা জায়গায় আমার লোকই থাকবে, এবং যে 5 বছর বা 10 বছর আমি ক্ষমতায় থাকব, পুরো বাংলাদেশে আমার লোকজনই রাজ করবে। বা এটা তো একটা ব্যাপার আছে, যেমন ধরেন যে আমি এখানে মনিয়াপার কাছে ফেরত আসব, কিন্তু আপনার কাছে প্রশ্নটা রেখে আমি মনিয়াপার কাছে আসব। সেটা হচ্ছে যে যেমন ধরেন গত যে অন্তর্বর্তী সরকার, তাকে কি আপনি সফল মনে করেন? যেমন ধরেন আমরা তো এখন একটা গালফ ওয়ারের ভিতরে ঢুকে গেছি, মানে যেখানে ইরানের এই ঘটনাগুলো ঘটছে, এবং জ্বালানির উপরে যে জ্বালানির নিরাপত্তাগুলো যেগুলো তৈরি করার কথা ছিল, কিন্তু আমরা যে আজকে এসে দেখি, আমরা কি সেই পরিমাণ নিরাপদ রাখা হয়েছে? বা সেই ফোরকাস্টিংগুলো আমাদের ওই সরকারের কাছে ছিলেন, যদি তারা সেটা করতেন, তাহলে আজকে কি একটা নতুন সরকার এতটা বিপদের সম্মুখীন হতে কিনা, যিনি বলছেন যে শুধু এই মাসেই জ্বালানি আছেন? না, এই অন্তর্বর্তী সরকারের আপনি অনেকগুলো সমালোচনা করতে পারেন, আবার অনেকগুলো ভালো দিকও কিন্তু ছিল, যার মধ্যে আমি এটুকু বলবো যে আপনি দেখেন ক্ষমতা হস্তান্তরটা কিন্তু নির্বাচন দিয়ে তারা করেছে, জুলাই সনদ করেছে, জুলাই ঘোষণাপত্র করেছে, অনেক জায়গায়, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবস্থা না। আমরা একটু মানে এই জাস্ট 10 সেকেন্ডে বলি, আপনি 17 বছরের স্বৈর শাসনের পতনের পর
এবং রক্তপাতের মধ্যে দিয়ে পতনের পর আপনি একটা ফ্রেজাইল দেশকে, যে দেশের হাজার হাজার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এবং মূল্যস্ফীতি বলেন, রিজার্ভ বলেন, তলানিতে চলে গেছে, এরকম একটা দেশের যে অন্তর্বর্তী সরকার, আমি কিন্তু অন্তর্বর্তী সরকারের ফেভারে বলছি না, আমি বলছি যে তাদের এই ট্রান্সফরমেশনটা আপনি মোটা দাগে কিন্তু তাদেরকে ছাড় দিতে পারেন, যে তারা অর্থনীতিটাকে স্থিতিশীল রেখেছে, ডলারের বাজার স্থিতিশীল রেখেছে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা অনেক কিন্তু যেমন ধরেন এখন কিন্তু আমাদের এক্সপোর্ট একদম তলানিতে, মানে এগুলো সবই আমরা একটু মানে এই জায়গাতে একটু মনিয়াপার কাছে আবার একটু ফেরত যাই। মনিয়াপা, আপনার কি মনে হয় যে এই যে অন্তর্বর্তী সরকারের সময় যেগুলো খুবই ক্রাইং নিড বলে একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন যেগুলো, তার ভিতরে একটা হচ্ছে জ্বালানি, একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং গত জুনে কিন্তু আমরা একটা যুদ্ধ দেখেছি ইরানে, এবং সেটা যে আবারও হবে এটাও আমরা বুঝতে পারছিলাম, কিন্তু আসলে ওনরা কি ব্যবস্থা নিলেন যে আমাদের কাছে এখন আর এই নিরাপদ জ্বালানি নাই, এবং পুরো সরকারটা কি হলো? আমি এই সরকারকে মোটা দাগে যদি বলতে হয়, সরকার কিন্তু কোনোভাবেই বুঝতে দেন নাই জনগণকে, বা নিজেরাও বুঝতে চান নাই যে তারা স্বল্প সাময়িক কোনো কারণে আসছে। তারা কিন্তু বড় বড় প্রজেক্ট ডিসিশন নিয়ে ফেলেছে। তারা কিন্তু কারোর সঙ্গে কথাও বলে নাই, পুলিশের ড্রেস চেঞ্জ করে দিয়েছে, যেটা এরকম যে ডিসিশনটা না নিলেও চলতো সেই টাইপের নিয়েছে। তারা কিন্তু বন্দর দিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে বন্দর দিয়ে ফেলেছে। তারা কিন্তু সেন্ট মার্টিন নিয়ে কথা বলে যে দিয়েই প্রায় দিয়ে ফেলেছিল, এখনো আমরা অন্ধকারে আছি এই জিনিসগুলো। তো যে সরকার এত বড় বড় কথা বলে, এখানে আমি তাজনুবার বিপক্ষে কিছু কথা বলছি, মানে আমি তার সঙ্গে কিছু কথা একমত না। যেমন ধরেন এই যে রেমিটেন্স, 15.5 বছর অত্যাচারে শোষিত জনগণ রেমিটেন্স দেওয়া বন্ধ করেছিল ওই সরকারকে, আপনার মনে আছে? সরকার প্রণোদনা দিয়েছিল, প্রথমে 1 টাকা, তারপরে 2 টাকা, তারপরে 2.5 টাকা, এরকম প্রণোদনার ব্যবস্থা করেছে, যে বাজারের ডলারের চেয়ে সরকারিভাবে পাঠালে আরো বেশি পাওয়া যেত, তারা পেত। তারপরেও ওই ছাপোষা আমাদের ভাইয়েরা বোনেরা তারা কিন্তু পাঠান নাই, এই লাভ পাওয়ার পরেও তারা যে টাকা পাঠানোর তারা ব্যক্তিগতভাবে পাঠাইছে, সরকারকে দেন নাই। এটার কারণটা কি? এটার কারণ সরকারের কোনো নীতিমালা তাদের পক্ষে ছিল না, পছন্দ হয় নাই। যখন সরকার চেঞ্জ হলো, তারা কিন্তু 2 হাতে যার যা কিছু ছিল সেটা দিয়েছে, পাশাপাশি তারা ধার দেনা করেও দিয়েছে যাতে দেশটা বাঁচে। মনে হলে আমার কিন্তু গায়ে কাটা দিয়ে ওঠে যে একটা মানুষ কতটা দেশকে ভালোবাসলে তারা ওইখানে ভিখারির মতো জীবনযাপন করে ম্যাক্সিমাম মিডল ইস্টে বা অন্যখানে, কিন্তু তারা কিন্তু এখানে সব দিয়েছে। আমি যাদের টাকায় বেশিরভাগ রেমিটেন্স পাই আমি তাদের কথা বলছি। তো দেওয়ার পরে সরকার কিন্তু এইখানে মোটা তাজা হলো, মানে দেশ মোটা তাজা হলো এই রেমিটেন্স পাওয়ার পরে। আপনার যতই জিনিস থাকুক না কেন, আপনার যদি ডলার না থাকে, কনভার্ট করতে যদি আপনি না পারেন, তাহলে ওই টাকার কোনো মূল্যই থাকলো না। তো ডলারগুলো যখন পাঠালো তখন কিন্তু সরকার কিছুটা দাঁড়াতে পারলো, কিন্তু সরকার নিজের খামখেয়ালি, নিজের লুটপাট করা আগের সরকারের মতো, বরং আগের সরকারের হিসাব অনুযায়ী 15.5 বছরের হিসাব অনুযায়ী অনেক বেশি লুটপাট করেছে এই সময়। কারণ আপনি দেখেন যে এখন বন্ধ হয়ে গেছে, এবং তারা কি করেছে, তারা যে অনির্বাচিত সরকার এইটাকে তোয়াক্কা না করে তারা মনে করেছে সরকার প্রধান যেহেতু ইন্টারন্যাশনাল লোক, সেলিব্রিটি ইন্টারন্যাশনাল, সে যা বলবে তাই বোধহয় হবে। সে ব্যবসা নিয়ে ছিনিমিনি খেলছে। ব্যবসায়ীদের সাবমিট করেছে, বিজনেস সাবমিট করেছে কাকে? যে লোকটা উড়ে বেড়ায় বিমান দিয়ে, সে প্যারাসুট দিয়ে উড়ে বেড়ায়, তাকে এনে ব্যবসার চিফ বানাইছে এখানে, এবং বলছে যে দেখেন না কিভাবে বিদেশিরা টাকা লগ্নি করে। আপনি দেখেন একটা বিদেশি, একটা কেউ করবে না, আপনিও করবেন না, আমিও করব না। তো সেইখানে সে জেনে শুনে এই টাকাই মনে করে নাই, সে যে কোনোভাবে খরচ করেছে। তো যে কোনোভাবে খরচ করা আর এইখানে তেল কিনা, সে কি জানে না যে তার তো আরো বেশি আপনার আমার চেয়ে তার ওইখানে নলেজে যে আমেরিকা কবে এখানে অ্যাটাক করাবে বা কি করবে না করবে উনি অনেক কিছু জানেন। তাহলে উনি কেন এই জায়গায় করলেন না? মানে প্রেস সচিব কিন্তু এখনো মিডিয়াতে বলে বেড়াচ্ছেন যে তারা খুবই সফল, মানে খুবই সফল একটা সরকার ছিল। এবং এইখানে আমি একটা ছোট বিরতি নিব, বিরতি পরে মনিয়াপা আপনার কাছে ফেরত আসবো, তারপরে জাবিনের কাছে যাব। যেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে ধরেন যে আমরা যেই সরকারের বিরোধিতা করেছি, স্বৈরাচারী বলেছি, কিন্তু একটা সরকার কি অল আউট সকল সিদ্ধান্তই কি ভুল সিদ্ধান্ত নেন এবং যেটা রাষ্ট্রবিরোধী হয়, নাকি সেখানে কিছু ভালো সিদ্ধান্তও থাকে এবং সেইগুলোকে আমরা কি করে নেগোশিয়েট করব, নাকি পুরোটাই আমরা ডিসকার্ড করে ফেলব, দুটোই ফেলে দিব? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে নিচ্ছি
একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, চলমান দেখতে থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমরা যেখানে ছিলাম যে একটি সরকার যখন ক্ষমতায় থাকে তখন সব কিছুই কি সে খারাপ করে, নাকি সেখানে কিছু ভালো প্রকল্পও থাকে, নাকি সবই বাদ দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কমেন্টস জানতে চাইবো জাবিনের কাছে। জাবিন প্লিজ। না, যেটা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, আমি আসলে অন্তর্বর্তী সরকারের অনেকগুলো সমালোচনা আছে, কিন্তু যেটা রেমিটেন্সের আপা যেটা কথা বললো, গত 18 মাসে কিন্তু অর্থ পাচার হয় নাই, এটা আমরা সবাই জানি, এটা বা আমরা সবাই এটাতে একমত। এবং রেমিটেন্স আসা যে বন্ধ করেছে, এটা কিন্তু হাসিনার প্রতি প্রতিবাদ জানিয়ে, কারণ সবার কিন্তু ফ্যামিলি এখানে টাকা পাঠাতে হবে। প্রপার চ্যানেলে বন্ধ করেছিল, কিন্তু তারা রেমিটেন্স পাঠাতেন, প্রসেসে পাঠাতেন, সেটাকে প্রপার চ্যানেলাইজ হয়েছে। এইটা কিন্তু এটাকে আসলে ওই সরকারের কোনো যোগ্যতা নাকি আসলে আন্দোলনের যোগ্যতা, প্রশ্নটা হচ্ছে এখানে। আপনি সম্পূর্ণ সরে গেছেন আমি যে পয়েন্টটা মেক করতে চেয়েছি। আমি বলেছি যে 18 মাসে একটু সময়টা যেহেতু কম, আমাদের এই করা যাচ্ছে না আর কি, এই জন্য একটু আমাকে এটা বলতে দেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে 18 মাসে যেভাবে আপনি হওয়াটা রোধ করেছেন, এটার কন্টিনিউশনটা কিন্তু আমরা এখন দেখতে চাই। এখানে 31টা মানে সোলার এবং উইন্ড পাওয়ার প্রজেক্ট রান করছিল। এখন যেমন ধরেন আমরা যে এই যে মানে ফসিল ফুয়েলের যে মানে ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি ইরান ওয়ারের কারণে, কিন্তু আপনি যদি আমি একটু বলি, যেহেতু আমাকে ডেকেছেন আমাকে একটু বলতে দেন। অলরেডি কিন্তু জাহাজ বন্ধ হওয়ার কারণে, যেটা যেই পথটা দিয়ে প্রায় 20% পুরো বিশ্বে সাপ্লাই হয় তেল এন্ড গ্যাস, সেটা বন্ধ হওয়ার কারণে কিন্তু অলরেডি ইউরোপে 40% কিন্তু বেড়ে গেছে। আমি কিন্তু কারো মানে ডিফেন্সের কথা বলছি না, কিন্তু এই সমস্যাটা কিন্তু এখন বৈশ্বিক সমস্যা। এটা শুধু যে আমাদের দেশের সমস্যা বা আগের কোন সরকার কেন সেটা বুঝে নাই, আগে থেকে বুঝে নাই, আমি ওদিকে যাচ্ছি না। আমি যদি বলছি যে আপনার এই যে এখন ওয়ারের কারণে যে এবং তেলের গ্যাসের যে দাম বেড়েছে, শুধু তেল গ্যাস এবং একটা কোল, মানে বৈশ্বিক। দেখেন আমাদের পাওয়ার সেক্টর তো তিনটা, তেল গ্যাস এবং কোল। তাহলে আপনি কোলের মজুদটা একটু বাড়াতে পারতেন, তাহলে আমরা ব্যাকআপ করতে পারতাম। আপনি তাহলে জুন মাসে যে ওয়াটটা হলো সেটার জন্য তো আপনি মানে আপনি কোনো ফোরকাস্টিং রাখলেন না। সেরকম তো আমরা অনেক কিছু করতে পারতাম, সেরকম আমরা যেরকম করতে পারতাম সংবিধান সংস্কার শপথটা নিতে পারতাম, আমরা গণভোট নিষিদ্ধ করতে পারতাম না, সেরকম কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম। আমাদের হাতে সময় কম, কারণ আমরা শেষের দিকে আছি, এজন্য তাড়াহুড়ো করছি। পৃথিবীতে জ্বালানি এমন একটা জিনিস, এটা ছাড়া কিছুই হয় না। সরকার কেন এই 31-32টা জ্বালানি জায়গাটা বন্ধ করে দিলেন, এটার জন্য গত সরকারের জবাবদিহিতার মধ্যে আসা উচিত। কেন বন্ধ করলেন? চলমান জিনিস। আপনার বলে না যে চেয়ার চেঞ্জ হয় না, মানুষ চেঞ্জ হতে পারে। তো ওই জায়গাটা যেটা দেশের জন্য ইম্পর্টেন্ট সেটা চেঞ্জ করলো। নাম্বার 2 হচ্ছে এই যে হুরমুজ প্রণালী যখন বন্ধ হয়ে গেল, তখন বোঝা গিয়েছে যে বাংলাদেশ তো এত পয়সা দিয়ে আনতে পারবে না তেল, আবার তেল ছাড়া চলবেও না। যত পয়সাই হোক, হয়তো কিছুটা বেশি না আনতে পারলেও কিছু আনতে হবে। তো এইটা নতুন সরকার তো এটার সঙ্গে কোনোভাবেই রিলেটেড না, কারণ উনি যেদিন ক্ষমতা দায়িত্ব নিলেন তার 2 দিন পরেরই ঘটনা। এটা একটা বুঝতেও টাইম লাগে। কিন্তু আগে তারা কেন চলমান যদি থাকতো, যেহেতু সে এইখানেও বন্ধ করে দিয়েছেন, তাহলে তেলটা বিকল্প হতে পারে না। তাহলে মিনিমাম 3 মাসের যদি একটা জ্বালানি যদি মজুদ থাকতো বাংলাদেশে, আজকে আমাদের এত চিন্তা করতে হতো না। আজকে এমন একটা জায়গায় পড়ছে, দেখেন নতুন সরকার যদি জ্বালানির দাম তো বাড়াতেই হবে, তো বাড়লেই জনগণ তো সব জনগণ এটা বুঝবে না, বলবে যে সরকার। একটা জিনিস এসছে আপা, যেটা হচ্ছে যে আবার সে পুরনো আমরা যে 2005 পর্যন্ত মানে পাওয়ারের এক ধরনের রেশনিং দেখতাম, যে কিছুক্ষণ ইলেকট্রিসিটি থাকবে, কিছুক্ষণ বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণ থাকবে, ওরকম একটা প্রসেসের মধ্যে আবার আমরা ফেরত যাচ্ছি মনে হয়। তো এটা আসলে ওই পুরনো যে বিএনপির সময়টাকে আবার আমাদেরকে মনে করাই দিচ্ছে কিনা এক। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমরা একদম শেষের দিকে, তো আমাদের আসলে শিশু এবং নারীর প্রতি যে সহিংসতা, এই সহিংসতাটা বেড়েই চলেছে। এটা নিয়ে একটা দীর্ঘ আলাপ দেওয়া উচিত, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের এই সময় অন্তপক্ষে একটা হলো প্রতিবাদ জানিয়ে রাখা দরকার ন্যাশনাল টেলিভিশনে, যেখানে শিশু মানে ইরা, নারী ইকরা এবং আপনার শিক্ষক রুনা খুন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের, এবং গত 3-4 দিনে এই যে সহিংসতাগুলো বেড়ে যাচ্ছে, একটা নতুন সরকার এলো তখনও কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে। তাহলে
এই সহিংসতাগুলো সমাজে কেন বাড়ছে এবং এটা কি এটা যে পর্যন্ত আপনার আইনের অনুশাসনের মধ্যে যে কেউ অন্যায় যে করবে তার পানিশমেন্ট সে বাধ্য নিতে পেতে যে পর্যন্ত না হবে সে পর্যন্ত এটা চলমান থাকবে এবং ক্রমবর্ধমান হারে বাড়বে অথবা কমবে। যদি পানিশমেন্ট হয় তাহলে কমবে। আপনার মনে আছে একটা সময় অ্যাসিড বাংলাদেশে একটা সিরিয়াস একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যখন আজকে অ্যাসিডের উপর যখন এত আইন হলো, এত কিছু হলো, এখন কিন্তু একটা ওটা সহনীয় পর্যায়ের মধ্যে আসছে। ঠিক একই অবস্থায় আমি মনে করব বিএনপি সরকার এটা অবশ্যই ভালো মানে দৃষ্টি দেবেন এই জায়গাটায় যে কিভাবে, এবং বিএনপি নিশ্চয়ই মনে আছে যে 96-তে ইয়াসমিন ঘটনাকে কেন্দ্র করে কি পরিমাণ উত্তাল হয়েছিল, অথচ সেখানে কিন্তু সরকারের দোষ ছিল না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং একটা পুলিশ কর্তৃক ঘটনাটা ছিল। তো সেইখানে বিএনপিকে সাফার করতে হয়েছে। তো সেই জায়গাটা অবশ্যই বিএনপি মনে রাখবে এবং এখনকার এই সময়টা বিএনপি মনে রাখবে। বিএনপি হাতে এখনো রোজার যে চ্যালেঞ্জটা, রোজার চ্যালেঞ্জ, যুদ্ধের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো নিতে গিয়ে আমি বলবো যে অবশ্যই এই চ্যালেঞ্জটা অনেক বড় চ্যালেঞ্জ। নারীর সম্মান মানে অনেক ধন্যবাদ মনিয়াপ্পা আপনাকে। এখন হচ্ছে ডাক্তার তাসনুভা জাবিনের কাছে আমি একই প্রশ্ন নিয়ে যাব যে শিশু এবং নারীর প্রতি যে হঠাৎ করে সহিংসতা বেড়ে যাচ্ছে কেন? হঠাৎ করে না, এটা আসলে এই বিচার, এই সহিংসতা, এই ধর্ষণ, খুন এগুলো সবসময় ছিল। এবং আপনি যেটা বললেন যে জাতীয় টেলিভিশনে ন্যাশনাল প্রতিবাদ জানিয়ে, আমি খুবই অপোজ করি। প্রতিবাদ জানিয়ে আসলে কিছু হবে না। প্রতিবাদ জানিয়ে কখনোই কিছু হয় নাই, সেই তনু থেকে শুরু করে এখন ইরা পর্যন্ত। এটা হতে পেরেছে আগের গুলোর কোনো বিচার হয় নাই দেখে। এদেশে মানুষ দিনে দুপুরে খুন করে ভারতে পালিয়ে যায়, কোনো বিচার হয় না। সো এই যে বিচারহীনতার সংস্কৃতি যতদিন থাকবে, যতদিন এগুলো থেকে সাধারণ মানুষ কনফার্ম হবে না, কনভিন্স হবে না যে আমার সাথে অন্যায় হয়েছে, আমি এটার বিচার পাবো, আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে, আমি বিচার পাবো, কনফার্ম বিচার পাবো, ততদিন এগুলো কখনোই বন্ধ হবে না। কারণ আমরা বিচার পেতে তো দেখি না, একটা জিনিস ভাইরাল হয়, ন্যাশনাল হয়, ওটা নিয়ে আমরা এই ন্যাশনাল টিভিতে প্রতিবাদ জানাই, আলোচনা করি, ক্যামেরা অফ, ঘটনা শেষ, এরকম হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার তাসনুভা জাবিন এবং নীলোফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে আলোচনা করেছেন এবং জাবিন যেটা বলেছে শেষে যে এবং মনিয়াপাও একই কথাই বলেছেন, যেটা বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতির আসলে সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা অতীতেও যে বিচারহীনতার সংস্কৃতিতে ছিলাম, এখনও আমরা সেই বিচারহীনতার সংস্কৃতি আছি। আমরা কি তাহলে ভবিষ্যৎকে সেই বিচারহীনতার সংস্কৃতি নিয়ে যাব যেখানে ইরা, ইকরা বা হচ্ছে রুনা খান এরা নৃশংসভাবে খুন হতে থাকবেন নানাভাবে, নানা প্রক্রিয়ায়, নানা নিপীড়নের ভিতর থেকে? তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো এবং নতুন সরকার সেটা নিয়ে ভাববেন এবং তার প্রতিকারের ব্যবস্থা করবেন, যেটা একটি নতুন বাংলাদেশের দিশা তৈরি করবে। আমাদের সাথে থাকার জন্য এবং চলমানের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন চলমান। ধন্যবাদ সবাইকে।